ঐতিহাসিক এজন্য বলছি যে 7ই জুলাই না হলে 2024-এর হাসিনার পতন হতো না, এবং যেটা ছিল একটা বিপ্লব, 7ই জুলাই যেটা শুরু হলো সেটা একটা বিপ্লব হতে পারত, কিন্তু বিপ্লব হয়ে গেল অভ্যুত্থান বা আন্দোলন। সেটাই জুলাই বিপ্লবের সবচাইতে বড় ব্যর্থতা। জুলাই বিপ্লবের আগেও 1975 সালে একটা বিপ্লব হয়েছিল। সে বিপ্লবকেও অস্বীকার করার জন্য ক্ষুদ্র দলীয় স্বার্থে, নেতৃত্বের স্বার্থে 15ই আগস্ট 1975 সালে যেটা ঘটেছিল সেটাও ছিল বিপ্লব। 1971 সালের 26শে মার্চ যেটা ঘটেছিল সেটাও ঘটেছিল একটা বিপ্লব। তার মানে আমরা কমপক্ষে 3টা বিপ্লবের মাধ্যমে গেলাম: 1971, 1975-এর অগাস্ট এবং 7ই নভেম্বর, মানে অগাস্ট বিপ্লবকে প্রতিহত করার অপচেষ্টার বিরুদ্ধে 7ই নভেম্বর, জেনারেল জিয়াউর রহমানের উত্থান, সেটাও ব্যর্থ হলো। 15ই আগস্টও ব্যর্থ হলো, এবং 24-এর 5ই আগস্টের যে বিপ্লব হলো, যেটাকে জুলাই বিপ্লব বলা হয়। অনেকে বলছেন 5ই আগস্টকে 36শে জুলাই, একটা আবেগ নির্ভর একটা, যেটাকে বলা যায় ঘোড়ার ডিম। 36শে জুলাই বলে কিছু নেই। যাই হোক, আবেগ প্রবণ বাঙালি, আবেগে কি না করে তারা। তবে সবচেয়ে বড় কথা, বাংলাদেশে বিপ্লব কেন বারবার ফেইল করলো? কমিউনিস্টরা 50 বছর চেষ্টা করেও বাংলাদেশে কোনো সমাজতান্ত্রিক বিপ্লব আনতে পারেননি, কারণ জনগণ সমাজতন্ত্র চায় না, কমিউনিজম চায় না, যেটা নিয়ে বদরুদ্দিন ওমর বহুদিন পরে, মানে এই কমিউনিজমের পক্ষে আন্দোলন করার পরে, সমাজতন্ত্রের পক্ষে আন্দোলন করার পরে প্রথমে আশাহত হলেন মেজর জলিল। তিনি বললেন গ্রামে গঞ্জে কেউ সমাজতন্ত্র বোঝে না, সমাজতন্ত্র চায় না। যে কৃষকের 2 বিঘা জমি আছে সেও সমাজতন্ত্র আসলে তার সমস্ত জমি জমা সরকার নিয়ে নেবে। এই আন্দোলন জনপ্রিয়তা পায়নি, ব্যর্থ হল। সবচেয়ে বড় কথা, আমি একজন ইতিহাসের ছাত্র, সমাজ বিজ্ঞানের ছাত্র হিসাবে আপনাদের বলছি, এই কথাটা মনে রাখতে হবে। কার্ল মার্কস, আমি কোনো মার্কসিস্ট না, মার্কসিয়ান বাট মার্কসিস্ট না, কার্ল মার্কস লিখেছেন, ভুরি ভুরি লিখেছেন প্রতি বিপ্লবীদের সম্পর্কে, 18 ব্রোমেয়ার অফ লুই নেপোলিয়ন। সেখানে উনি এই কথাগুলো বলেছেন। কৃষক এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, আরবান ও রুরাল, এই যাদেরকে উনি বলেছেন এই যে প্যারাসিটিক্যাল একটা ক্লাস, যারা পরগাছার মতো, এরা কাউন্টার রেভলিউশনারি, মানে পেটি বুর্জুয়া, মানে নিম্ন মধ্যবিত্ত সবসময় কাউন্টার রেভলিউশনারি। নিম্ন মধ্যবিত্ত ষড়যন্ত্র করতে পারে, বিপ্লব করতে পারে না। সুতরাং বাংলাদেশে 1971 সালে যেটা ঘটলো, নিম্ন মধ্য শ্রেণীর প্রধান প্রতিনিধি আওয়ামী লীগ, ছাত্রলীগ ক্ষমতায় আসলো। তারা কোনো বিপ্লব করতে পারে না, তারা ষড়যন্ত্র, লুটপাট করার দল। তাদের কিন্তু সামাজিক সাম্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লোয়ার মিডল ক্লাস পেটি বুর্জুয়া, যাদেরকে মার্কস গালাগালি করেছেন লুম্পেন প্রলেতারিয়েট। মার্কস কৃষকদেরকে বলেছেন স্যাক অফ পটেটোস, আলুর বস্তা। এরা কোনো নড়তেও পারে না, সরতেও পারে না। আলুর বস্তাকে রেখে দিলে যেভাবে থাকবে, কেউ তাকে তুলে নিয়ে যাবে, নইলে আলুর বস্তা নিজে নিজে নড়তে পারে না। সেটা হচ্ছে কৃষক। আর নিম্ন মধ্যবিত্ত হচ্ছে এই যে লুম্পেন এলিমেন্ট, যারা হচ্ছে সুযোগ সুবিধা বঞ্চিত কিন্তু অযোগ্য, লেখাপড়া নাই, যোগ্যতা নাই, চাকরি বাকরি করার যোগ্যতা নাই, কিন্তু আকাঙ্ক্ষাটা আকাশ চুপবে। এই যে লুম্পেন প্রলেতারিয়া যখন ক্ষমতায় গেল 72 সাল থেকে, দেখেন আদমজি জুট মিল থেকে সবকিছু তারা খেয়ে ফেললো। এশিয়ার বা পৃথিবীর সর্ববৃহৎ জুট মিল বন্ধ করে দিতে হলো, কারণ এত চুরি সমাজতন্ত্রের নামে বা গণতন্ত্রের নামে। একটা ছোট দেশ, দরিদ্র দেশ, লিস্ট ডেভেলপ কান্ট্রি বাংলাদেশ, কুড়ে কুড়ে খেয়ে 1-2% লোকের হাতে 80-90% অর্থ সম্পদ। সুতরাং যেটা বলা হয়, বাংলাদেশ কিন্তু ভারতের চাইতে, পাকিস্তানিদের চাইতে আমাদের মাথা পিছু আয় বেশি, কিন্তু এভারেজ ভারতীয় এবং পাকিস্তানি এবং শ্রীলঙ্কার মানুষ, গরিব মানুষ, নিম্নবিত্তের মানুষ
বাংলাদেশিদের চাইতে ভালো খায়, ভালো পড়ে, ভালো চিকিৎসা পায়, এটা নিয়ে একটা আলোচনা করা যায়। তবে জুলাই বিপ্লব কেন ফেল করলো, বিপ্লব কেন আন্দোলন হয়ে গেল এবং মূলত একটা কোটা সিস্টেমের বিরুদ্ধে একটা আন্দোলন, সেটা হাসিনাকে সরানোর আন্দোলন হয়ে গেল। যদিও হাসিনা সরানো, হাসিনা হটাও, এটা কিন্তু আন্দোলনের মূল বিষয়বস্তু ছিল না। আমরা দেশে এবং বিদেশে বসে এই হাসিনার আমলে, মানে 2018 নির্বাচনের পরে আমরা যে আদা জল খেয়ে আন্দোলন করলাম, আমার একটাই আন্দোলন ছিল হাসিনা হটাও, হাসিনা হটাও। কোটা বিরোধী আন্দোলন আমার আন্দোলন ছিল না। এবং কোটা বিরোধী আন্দোলন দিয়ে আপনি যা অর্জন করলেন সেটা হাসিনা উৎখাত আন্দোলন নয় বলে, হাসিনাকে উৎখাত করে একটা বিকল্প শাসন ব্যবস্থা দেশে আসবে, এটা ছাত্র সমন্বয়কদের মাথায়ও ঢোকেনি, যারা বিলম্বে এই আন্দোলন সমর্থন করেছেন সুযোগ সুবিধা বুঝে। এমনকি বিএনপি পর্যন্ত, বিএনপি প্রথম দিকে আন্দোলনে আসেনি। মির্জা ফখরুল নিজে বলেছেন এই আন্দোলনের সঙ্গে আমাদের সম্পর্ক নাই। এমনকি যেটা শুনলে আপনারা আবার বলবেন, ভাববেন আমি কারো প্রতি ঈর্ষান্বিত। আমি এক লেখায় লিখেছি, আমি ঈর্ষা করি বার্টন রাসেল এবং নোম চমস্কির মতো লোকদের। আমি দদু মধুকে ঈর্ষা করি না। আমি বাংলাদেশে মন্ত্রী হবার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য কোনোদিনও জীবনেও চেষ্টা করিনি। আমি 45 বছরের বেশি চাকরি করে কোনো ডিপার্টমেন্টের চেয়ারম্যানও হয়নি, হতে চাইনি। আমি ক্ষমতার পাওয়ার মানুষ না। ক্ষমতা আর আমি দুটো মানে ইতে বাস করে, দুটো পোল, ডিফারেন্ট পোল। আমি ক্ষমতায় পাওয়ার লোক না, যেমন বদরুদ্দিন ওমর, আবুল কাসেম ফজলুল হক, এরা ক্ষমতায় যাওয়ার লোক না। আহমদ শরীফ জীবনেও, সিরাজুল ইসলাম চৌধুরী ক্ষমতায় যাবার মানুষ ওরা না। আমি তাদের ভিতরে একজন নগণ্যতম, কিন্তু আমার ক্ষমতার রাজনীতি আমার না। কিন্তু বললে বলবেন যে আমি ঈর্ষান্বিত নই, আমি সত্যের পূজারী। এই আন্দোলন যখন শুরু হলো তখন কিন্তু বলা হলো বাংলা ব্লকেড, এই শব্দটা ব্যবহার করা হলো, বিপ্লবীরা ব্যবহার করলেন, নাহিদ ইসলাম থেকে শুরু করে। তখন এটা 6 জুলাই 2024 সালে প্রথমে শব্দটা ব্যবহার করা হলো, বাংলাদেশ ব্লকেড। তখন, যে জন্য আমি আগে এত ভূমিকা দিলাম, তখন প্যারিসের বংশীবাদক তিনি বললেন, এই যে দেখেন, এই যে বাংলা ব্লকেড, এটা ভারত থেকে নিয়ে আসছে। এই আন্দোলন কিন্তু হাসিনা সরানের আন্দোলন না। এই আন্দোলন হচ্ছে হাসিনা এবং ভারত মিলে এই যে কোটা বিরোধী আন্দোলন চালু করলো, এর ভাষা দেখলেই বোঝা যায় বাংলা ব্লকের কলকাতার ভাষা। পরে কিন্তু তিনি হয়ে গেলেন জুলাই বিপ্লবের সবচাইতে বড় নেতা, মানে উৎসাহী, যাকে বলে অনুপ্রেরণা। আমি হিংসা করছি না, তার ভুলটা ধরিয়ে দিচ্ছি। মনের ভিতরে কি ছিল সেটা আমি জানি না। যাই হোক, আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না। বাংলাদেশ আন্দোলন, ভাষা আন্দোলন থেকে নিয়েই কিন্তু যারা প্রতিযোগিতায় টিকতে পারছে না, সিএসএস পরীক্ষা, আর্মি, নেভি, এয়ারফোর্সের পরীক্ষা যারা কোয়ালিফাই করছে না, যারা ভালো বাংলাও জানতো না, ইংরেজিও জানতো না, তারা হচ্ছে আওয়ামী লীগ। পাকিস্তান আমলে যারা বিভিন্ন বিভাগ থেকে প্রথম শ্রেণী পেতেন, ফার্স্ট ক্লাস, যারা সিএসএস পরীক্ষা দিয়ে সিএসপি, পিএফএস, পুলিশ সার্ভিস পেতেন, তাদের 1% আওয়ামী লীগই, ছাত্রলীগই ছিল না। যে কোনো বিভাগে 1947 থেকে 71 পর্যন্ত যারা ফার্স্ট বয়, সেকেন্ড বয় বা গার্ল, যারা ফার্স্ট ক্লাস পেত, ভালো বড় চাকরি করতো, বিশ্ববিদ্যালয়ে চাকরি করতো, তারা কেউই আওয়ামী ঘরানা থেকে আসেনি। আওয়ামী ঘরানা মূলত নিম্ন মধ্যবিত্ত ও কৃষক শ্রেণীর ঘরানা। তারা প্রতিযোগিতা করার মতো যোগ্যতা তাদের ছিল না। তারা ভুরুঙ্গামারি কলেজ বা জগন্নাথ কলেজ, যেটাকে আমরা জগাবাবুর পাঠশালা বলতাম, সেখান থেকে আসা, নকল করা, কম্পার্টমেন্টাল পাওয়া, থার্ড ডিভিশন পাওয়া, এরা ছাত্রলীগ করতো। এবং বাংলাদেশ আন্দোলন, ভাষা আন্দোলন এই ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছে। যদিও ছাত্র ইউনিয়ন যারা মেধাবী ছিল তারাও সাথে ছিল, তবে মূল আন্দোলনটা চলে যায় ছাত্রলীগের হাতে। এবং এই যে কোটা আন্দোলনের বিরুদ্ধে যে আন্দোলনটা হলো, হাসিনাকে হটানো হলো, এই কোটা কিন্তু আওয়ামী লীগারদের জন্ম থেকেই তাদের কোটা প্রাপ্তির খায়েশ। তারা কম্পিটিশনে পারে না। যদি আইয়ুব খান ওতে বলতেন যে
তোমাদের আর কোনো সিএসএস পরীক্ষা দিতে হবে না, ইংরেজিতে একটা অত বড় এসে লিখতে হবে না, জগন্নাথ কলেজ থেকে পাশ করে আসছো, ম্যাট্রিকে 3rd ডিভিশন, ইন্টারমিডিয়েটে 3rd ডিভিশন, বিএতে 3rd ডিভিশন, তোমরা আসো, তোমাদের সবাই সিএসপি বানিয়ে দিব, আর্মিতে কমিশন দিয়ে দিব, তাহলে বাংলাদেশ হতো না। কিন্তু যেহেতু মেরিটোক্রেসি ছিল পাকিস্তান আমলে, সুতরাং পশ্চিমারা সব নেওয়া যায়, পশ্চিম পাকিস্তান নিয়ে যায়, এটা ভাঙতে হবে। এই সিস্টেম ভাঙার জন্য কিন্তু কোন মেধা ভিত্তিক কম্পিটিশনের বিরোধী মনোভাবটাই হচ্ছে বাংলাদেশের সৃষ্টির মূল কারণ। এবং বাংলাদেশ হওয়ার পরেই এই যে অযোগ্যদের বড় বড় চাকরি লাভে যে স্পৃহা, মনের ভিতরে সুপ্ত বাসনা বা খায়েশ, সেটা পূর্ণ করলেন শেখ মুজিবুর রহমান। মুক্তিযোদ্ধাদের নামে ঢালাও ভাবে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেটর, আদমজি জুট মিলের বা বিভিন্ন জুট মিল, বড় বড় কারখানায় ম্যানেজার, যেখানে একটা পদ খালি আছে সেখানে 50 জনকে ঢোকানো, এই যে লুটপাট করা, মানে মেরিটের না, কোটা দিয়ে দলের লোকদেরকে সাথে নিয়ে আসা, এটা মুজিবুর রহমান শিখিয়েছেন। এবং মুজিবুর রহমানের 73 সালে তোফায়েল সার্ভিস হলো, মনে নাই? প্রায় 400 আওয়ামী লীগারদেরকে বিভিন্ন সরকারের যে সুপিরিয়র সার্ভিস, বিসিএস যেটা, সিএসএস পরীক্ষা না দিয়ে ইন্টারভিউ নিয়ে মুক্তিযোদ্ধার নামে তাদেরকে চাকরি দিয়ে দিল। এই যে কোটা শুরু হলো, হাসিনা ক্ষমতায় আসার পরে এই কোটা টিকিয়ে রেখেছে। যেভাবেই হোক নিজের দলের আওয়ামী পন্থীর লোকজনকে পুলিশের বড় চাকরি দেওয়া, মিলিটারির বড় চাকরি দেওয়া, আমলার বড় চাকরি দেওয়া, এটাই কিন্তু কোটা সিস্টেমের কাজ। এবং এই কোটা সিস্টেমের বিরুদ্ধেই ছাত্র সমাজ আন্দোলন করলো যে তাহলে মেধার কি হবে। যেটা ঘটলো জুলাই মাসের আগে, জুন মাসেই বাংলাদেশের সুপ্রিম কোর্ট একটা কোটা করে দিলেন যে চাকরি বাকরিতে, সরকারি চাকরিতে কোটা থাকবে। এবং সেই কোটাটা যে কত উৎফট এবং একটা অন্যায়ের প্রতিফলন ঘটছে সুপ্রিম কোর্টের এ রায়। সুপ্রিম কোর্ট কি বলল? সরকারি চাকরির 56% সরকারি চাকরি কোটার মাধ্যমে দেয়া হবে, 56%। তার 30% যাবে মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিদের জন্য, নাতিপুতি। আমি বহুবার বলেছি, তুমি মুক্তিযোদ্ধা, স্যালুট, একটা মেডেল নাও, বাড়ি যাও। তোমাকে 2 বছরের সিনিয়রিটি, সরকারি চাকরিতে সর্বত তোমাকে অধিকার দেওয়া, অগ্রাধিকার দেওয়া, এটা হচ্ছে এক ধরনের বদমায়েশি। এবং এই বদমায়েশির লাভবান হয়েছে ওই রাইফেল হাতে যুদ্ধ না করা মুক্তিযোদ্ধা এবং আত্মীয় স্বজন, নেপোটিজম। এই কোটা সিস্টেমের প্রবর্তক যে শেখ মুজিবুর রহমান, নিজের বোনের জামাই সাইদুর রহমানকে উনি সেকশন অফিসার থেকে জয়েন্ট সেক্রেটারি বানিয়ে দিয়েছিলেন। এই হচ্ছে মুজিবুর রহমান। যে লোক সিএসএস পরীক্ষা দিয়ে পরীক্ষার হলেও ঢোকার যোগ্যতা যার ছিল না, সেকশন অফিসার, তাকে বানিয়ে দিলেন জয়েন্ট সেক্রেটারি। এই মুজিবুর রহমান চালু করলেন। এবং এটা শেখ হাসিনা 24 জুলাই বিপ্লবের আগে এটা চালু করলেন সুপ্রিম কোর্ট দিয়ে। কোর্ট গুলো তো পয়সা দিয়ে কেনা, গোলামের বাচ্চারা হয়েছে বিচারক। এখনো আমি বলতে পারি 90% বেশি বিচারক হচ্ছে অসৎ গোলামের বাচ্চা। এদের মনের ভিতরে খালি পয়সা ছাড়া, চুরি ছাড়া ন্যায় বিচার এর কোনো জিনিস তাদের মাথায় ঢোকে নাই, ঢুকবেও না। 30% দেওয়া হবে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের। যেখানে সর্বমোট 50,000 মুক্তিযোদ্ধা ছিল, তাদের জন্য 18 কোটির দেশের 30% চাকরি দেয়া যায়? তারাও না। অধিকাংশ মুক্তিযোদ্ধা গ্রামের থেকে এসেছিল, তারা কোনো সরকারি চাকরির যোগ্যতাও রাখে না, চেষ্টাও করে নেই, লেখাপড়াও করে নেই। তার মানে শহরের আওয়ামী ঘরানার কিছু লোকের হাতে 30% চাকরি চলে যাবে। তোফায়েল সার্ভিসের মতো, তোফায়েল সার্ভিসে ছিল 400, 2024-এ সরকারি চাকরির সংখ্যা হয়ে গেছে বহু হাজার। তার 30% চলে যাবে আওয়ামীদের কাছে। এবং তারপরে 10% মহিলাদের জন্য। এই মহিলা হচ্ছে আওয়ামী ঘরানার মহিলা হতে হবে। 10% হচ্ছে আদিবাসী। বাংলাদেশের আদিবাসী হচ্ছে কারা? সাঁওতাল, গারো, হাজং, এরা হচ্ছে আদিবাসী। চট্টগ্রামের চাকমা, মারমা, লারমা, এরা কিন্তু আদিবাসী না। এরা মোগল আমলে বা ব্রিটিশ আমলে বার্মা থেকে যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এসছে, নিজেদের লোকজনকে ঢোকানোর জন্য বললো জেলা ভিত্তিক। 1% বললো প্রতিবন্ধীদের জন্য, 30% মুক্তিযোদ্ধাদের আত্মীয় স্বজন, 10% মহিলা, 10% জেলা ভিত্তিক। এই হয়ে গেল প্রায় 50%। আর বাদ বাকি হচ্ছে আদিবাসী, মহিলা, প্রতিবন্ধী, এসব মিলে 56% চাকরি। এটা চালু হওয়ার বিরুদ্ধে কিন্তু ছাত্ররা ভাবলো যে তাহলে সিএসএস বিসিএস পরীক্ষা দিয়ে লাভ কি? আমরা তো পরীক্ষায় পাশ করলেও আমরা চাকরি পাবো না। সেটাই এই আন্দোলনের সূত্রপাত।
এবং জুলাইতে যেটা হলো, মানে আগস্টের 5 তারিখে একটা অভ্যুত্থান না, বিপ্লব ঘটলো। সেই বিপ্লবের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনুস এবং উনার মতো মার্কিনী দালালদেরকে নিয়ে ষড়যন্ত্র করে ঠিকঠাক করে রেখেছিল যে হাসিনাকে যাবে, হাসিনা গেলে আমরা ভারতীয়দের সরিয়ে দেব, এটা জনপ্রিয় হবে, ইসলামপন্থীদের সামনে নিয়ে আসবো, জামাতে ইসলামী, যে জন্য জামাতের আমির বলেন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু। আবার জামাতিরা আমার বিরুদ্ধে লাগবেন, আমি ভাই একটা সত্য কথা বললাম, আপনারা দল কানা না হলে চিন্তা করে দেখেন আমি সত্য বললাম না মিথ্যা কথা বললাম। ভারতের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে ইসলামের নামে রাজনীতি করে তারা একটা মার্কিন পন্থী সরকার প্রতিষ্ঠিত করলেন ডক্টর ইউনুস। বাকিটা ইতিহাস। এবং জামাত এবং এনসিপি একই বৃন্তের দুটো ফুল, তারা কিন্তু এই এর পিছনে গেলেন ডক্টর ইউনুসের সঙ্গে থেকে জুলাই বিপ্লবকে তারা একটা অভ্যুত্থান বানিয়ে দিলেন। এবং তারপর ফলে যেটা বাংলা ব্লকের দিয়ে শুরু হয়েছিল, বাংলা ব্লকের ঢাকার বাইরে কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, কুষ্টিয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ল। যাই হোক, রাত 8টা 6 জুলাই শাহবাগে সমাবেশ হলো। সেখানে নাহিদ ইসলাম বক্তৃতা দিলেন। নাহিদ ইসলাম বললেন আমাদের দাবি মানুন, শেখ হাসিনাকে বললেন, নইলে 100% কোটা দিয়ে ঘোষণা করে দেন যে বাংলাদেশ কোটাধারীদের দেশ। এটা সূত্রপাত হয়ে গেল 6 জুলাই রাত 8টায়। 7 জুলাই কি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কোটা বিরোধী আন্দোলন শুরু হলো। তারপরে তার সঙ্গে জনগণ যোগ দিল, তারা বলল কোটা না, এটা আমাদের হাসিনা হটাও আন্দোলনের রূপ দিতে হবে। তখন যারা আমার পুরনো ইউটিউব চ্যানেলে যারা দেখেছেন তারা জানেন আমি 6, 7, 8, 9, 10, 11 জুলাই আমি হাসিনার বিরুদ্ধে বিষোদ্গার করেছি, বক্তব্য দিয়েছি। হাসিনা চীন সফরে গেলেন 7 জুলাই বোধ হয়, তখন আমি বললাম এই হাসিনার এই চীন যাত্রায় তার কাল হয়ে যাবে। 9 জুলাই যখন 3 দিনের সফর সংক্ষিপ্ত করে চীন হাসিনাকে ফেরত পাঠিয়ে দিল, আমি একটা অনুষ্ঠান করেছিলাম ইউটিউবে, পত্র পাঠে বিদায়, পত্র পাঠে চীন থেকে হাসিনার বিদায়। এবং আমি সেদিনই বলেছিলাম হাসিনার পতন এখন কয়েকদিন, কয়েক সপ্তাহের ব্যাপার, 3 সপ্তাহের ভেতরেই কিন্তু হাসিনাকে চলে যেতে হলো। সুতরাং আমরা আন্দোলন করেছি, আন্দোলনটা আমাদের হাত থেকে অন্যদের হাতে চলে গেছে, এর জন্য আমি কোনো ঈর্ষান্বিত নই। তবে যেটা ইতিহাস সেটাই বললাম। জুলাই আন্দোলনের পেছনে খালেদা জিয়া থেকে শুরু করে তারেক রহমান, আমি কোনো বিএনপির দালালি করছি না, খালেদা জিয়া ইভেন বিএনপির ভেতরে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দাঁড়িয়ে হলেও উনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন। বিএনপির আওয়ামী পন্থীরা তাকে জেলে পাঠিয়েছে, তাকে তার বাড়ির সামনে ট্রাক, বালি ভর্তি ট্রাক যখন দিয়ে তাকে মিটিং এ যেতে বাধা দেওয়া হলো, তখনও বিএনপির ভিতরে সুপ্ত আওয়ামী লীগেররা খালেদা জিয়ার সঙ্গে বেইমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, সাদেক হোসেন খোকাই বলেন আর যেই বলেন। এই ঘটনা ঘটলো। এখন 5ই আগস্টে কি ঘটলো, জামাত নেতার থেকে সবাই মিলে গেলেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর বাড়িতে। সেখানে গিয়ে তারা চুপ্পু এবং ওয়াকারের নির্দেশ মেনে জুলাই বিপ্লবকে তারা একটা গণ আন্দোলন বানিয়ে দিলেন। বাকিটুকু ইতিহাস। এখন আমি এটা বলে শেষ করছি, এখন বাংলাদেশে একটা বিতর্ক হচ্ছে 71 না 2024। কয়েকজন ফেসবুকে বিভিন্ন জায়গায় অনেক খুব কুৎসিত কমেন্ট করেছেন, পোস্ট করেছেন এই বলে যে জুলাই বিপ্লব হচ্ছে সিডিআই। সিডিআই মানে আপনারা জানেন বাংলায় একটা গালি, মহিলা পর্যন্ত শাওন। এই যারা আওয়ামী পন্থীর দালাল তারা কিন্তু 2024 মেনে নিতে পারে না। তারা মনে করে 71-এর চেতনা, 71-এর চেতনা মানে মুজিববাদী হাসিনার দিকে যাওয়া। 71 তো ইতিহাস হয়ে গেছে। 71-এর চেতনা ধ্বংস হওয়ার ফলেই 15ই আগস্ট হয়েছিল। 15ই আগস্ট এবং 7ই নভেম্বর শেখ মুজিব এবং আওয়ামী নিম্ন মধ্যবিত্তের এই যে যারা পেটি বুর্জুয়া, লুম্পেন প্রলেতারিয়াত, লুম্পেন লোয়ার মিডল ক্লাসের বিরুদ্ধেই 7ই নভেম্বর হলো, 15ই আগস্ট হয়েছিল। সেগুলোকে ভুলিয়ে দিয়ে তারা বলতে চাচ্ছে মুজিবুর রহমান, যিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য জান প্রাণ বিলীন করে দিয়েছেন, তিনি সুটকেস নিয়ে 25 মার্চের রাত্রে চলে গেলেন পাকিস্তানে, পরিবারকে রেখে গেলেন পাকিস্তান সেনাবাহিনীর নিরাপত্তা দেবে, তারা দেখাশোনা করবে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, বেতন দিয়েছে। শেখ হাসিনা, হাসিনার মা, শেখ হাসিনার ছোট ভাই এবং বোন
এরা মিলে এবং ওয়াজেদ মিয়া মিলে ঢাকা শহরের ধানমন্ডিতে আরামায়েশে থাকতেন। শেখ মুজিব নিশ্চিন্ত ওইদিকে, এবং তার বিরুদ্ধে যখন অভিযোগ আনা হলো উনি কোর্টে গিয়ে বললেন যে একটা প্রমাণ দাও যে আমি বাংলাদেশের স্বাধীনতা চেয়েছি। এবং একে ব্রহি ছিলেন তার ডিফেন্স লয়ার, তিনি বলেছিলেন শেখ মুজিব কোনোদিনও স্বাধীনতা ঘোষণা করেননি। এইয়া খান 1978 সালে তার যে বিরাট রিপোর্ট দেন সেখানে বলেন ভুট্টো বাংলাদেশ বানিয়েছে, মুজিবুর রহমান না।